নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প এক রাত্রির অতিথি, লেখক গজেন্দ্রনাথ মিত্র। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবার ও কলকাতায় গিয়েছিল, কিন্তু হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে শুধুমাত্র দম নেবার প্রয়োজনে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই ভেবেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকো এসে যেখানে ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে, জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখলে নিচের ময়ূরাক্ষী কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণস্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ, মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে, বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকেই বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি এমন হয়, এপারের অবস্থাটা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলা কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের কাছে দাঁড়ায়। যাত্রীরা সবই ভগীরথপুরের। সেদিনও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বপু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সেই ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তারা লাগায় মাঝি, বিহ্বলতা কাটে। আরও ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কিরে? এই অন্ধকার রাত্রিতে আমি একা কোথায় থাকবো? তুই যে 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় এসে আমাকে এই বিপদে ফেললি। এখন নিজের ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটা আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল, ওপারে নিয়ে চল। উটি লালম আজ্ঞা। সে কি রে? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বললে তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালে ওপারে তোকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এই অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরেও অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর, উটি লাল্লম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বললে, তবে তুইও থাক, আমিও থাকি তোর নৌকোতে রাত কাটাই। আজ্ঞা, উটিও লাল্লম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকাটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটা ছুঁড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়ে দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়,
মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য আছে জমাট বেঁধে, আর এপারে তার চারপাশে ঘিরেও দৈত্যের মতো কতগুলো গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাথার উপরে পেতে সেইখানেই জেকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যিই আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটঝট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ হলো কোথায়। বৃষ্টি লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে হাতঘড়িটা দেখলে রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে, 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যে ঘন বন, যদি বাঘ আসে, মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় একরকম কেটেই যাবে। মশাই শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে উঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব মেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো একমাথা চুল ও ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়। মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা নয়, এমনি দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছিল। বলছিলুম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে আগুন প্রলম্বিত কুন্তলা বনমালা, শোভিতা কপাল কুণ্ডলা, শুধু উপন্যাসেই দেখা দেয়। যাজ্ঞে, নবকুমারের অদৃষ্ট তার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরও বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি? মানে, আমতা আমতা করতে থাকে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল তুলে দেখায়। সত্যিই তো, এই তো বলতে গেলে তার সামনেই পাড়ের ওপরে একখানা খড়ের ঘর, অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখকে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, হে হে, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমারও তো ভয় নেই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে এখন। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, দুখানা পাশাপাশি ছোট ঘর, সামনে একফালি দাওয়া, ভেতর দিকে আরও কি আছে তা ওর নজরে পড়ল না। বেশ ঝকঝকে করে নিকানো পরিচ্ছন্ন ঘর। লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে
দাঁড়ান, আলোটা জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকলো। তালা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বললে, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানা, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়িতে টানানো খান্দুই কাপড়, তার মধ্যে একটা লাল, মেঝেতে জলের মেটে কলসি, একটি ঘটি এবং পিতলের পিলসুজ, একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার ওপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন একরকম বিচিত্র হাসি হেসে বললে, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্যে, আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়ল নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই নয়। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালো হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বলল, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার তো নেই, ও নিজেও খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজন ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে। ব্যাগে ওর খানকতক কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা ছয়েক আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, ওই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে টাকা না পেলে আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলেও দেখবে কি আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আদলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য। লোকটি বললে, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানলে, তা এমন জায়গায় আপনি থাকেনই বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তে সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকবার দরকারও হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতে বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলের লোকই আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকেই মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব, আর আমায় পায় কে? হায় রে, তখন কি জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল।
এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই 5 ফুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওই দিকে ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে। কেউ কিচ্ছু জানে না, অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমিও বকুনি খেয়েছি ঢের, কাজকর্ম কিচ্ছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার সেই 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এতীর্থ অতীর্থ করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারলে না। এমনিভাবে ক্রমশ হতাশ হয়ে উঠেছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনেছি। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে। কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিস্পৃহ তিনি। খোঁজ করে গেলুম। প্রথম তো দেখাই পাওয়া যায় না। 3 দিন ধর্না দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে শেয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেধলেন। কেউ আর খুঁজে পেলেন না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে।